আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি কোম্পানির কন্টিনজেন্ট লায়াবিলিটি অপর একটি পক্ষের জন্য বিপরীত পক্ষের জন্য কন্টিনজেন্ট অ্যাসেট হিসাবে পরিগণিত হতে পারে। বিষয়টি আমি আপনাদেরকে এমন করে বুঝাই, ধরেন একটি কোম্পানি সার্ভিসের ব্যাপারে আরেকটি কোম্পানি কমপ্লেন করলো বা মামলা করে দিল। এখন যেই কোম্পানিটির সার্ভিসটির ব্যাপারে অন্য কোম্পানি সার্ভিস গ্রহীতা কোম্পানিটি মামলা করে দিল, সো সার্ভিস দাতা কোম্পানির জন্য এটি একটি কন্টিনজেন্ট লায়াবিলিটি তৈরি হলো। অর্থাৎ সে জানে না যে মামলা তাকে কি হবে না হবে, কত টাকা ফাইন হবে, এটা সে জানছে না, কিন্তু তার জন্য একটা কন্টিনজেন্ট লায়াবিলিটি তার তৈরি হলো। অপরপক্ষে যদি সে মামলা জিতে যায় তাহলে কিন্তু একটা কন্টিনজেন্ট অ্যাসেট হিসাবে যে হচ্ছে মামলা করেছে, অর্থাৎ যে সার্ভিস গ্রহীতা যে মামলা করেছিল তার জন্য কিন্তু একটা কন্টিনজেন্ট অ্যাসেট হতে পারে, মানে সম্ভাব্য একটা তার জন্য সম্পদ হিসেবে পরিণত হতে পারে। সো একটি কোম্পানির জন্য কন্টিনজেন্ট লায়াবিলিটি যা অপর পক্ষের জন্য, অর্থাৎ তার বিপরীত পক্ষে যে আছে তার জন্য এটা কন্টিনজেন্ট অ্যাসেট বা সম্ভাব্য সম্পদ হিসেবে পরিগণিত হতে পারে। সাধারণত ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের 37 পয়েন্টে এই বিষয়গুলো কী করা হয়েছে আলোচনা করা হয়েছে। আমরা আগে জানি যে কন্টিনজেন্ট অ্যাসেটটা কী জিনিস। ধরেন হচ্ছে যে আপনি এমন কিছু কর্মকাণ্ড করেছেন যে কর্মকাণ্ডের কারণে ভবিষ্যতে একটি সম্পদ, ভবিষ্যতে কিছু কর্মকাণ্ডের জন্য একটি বিষয় একটি সম্পদ হিসেবে আপনার জন্য নিশ্চিতভাবে একটি সম্পদ হিসেবে সেটা পরিগণিত হতে পারে। সো যখন আপনার একটি অতীতের কর্মকাণ্ডের জন্য ভবিষ্যতে একটি বিষয় আপনার সম্পদ হিসেবে পরিগণিত হয় এবং হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়, তখন সেটাকে কন্টিনজেন্ট অ্যাসেট বলা হয়, সম্ভাব্য সম্পদ হিসেবে বলা হয়। সো এটা একটা হচ্ছে এক ধরনের সম্ভাবনা। আমরা যদি এটাকে ইন ডিটেলসের সংজ্ঞা অনুযায়ী আমরা এটা আলোচনা করতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে কন্টিনজেন্ট অ্যাসেট বা সম্ভাব্য সম্পদ হচ্ছে ডিফাইন্স, এটা হচ্ছে সংজ্ঞায়িত করা হয়, এ কন্টিনজেন্ট অ্যাসেট ইজ এ পসিবল অ্যাসেট, এটা একটা সম্ভাব্য সম্পদ দ্যাট অ্যারাইজেস ফ্রম দ্য পাস্ট ইভেন্টস, এটা অতীতের কর্মকাণ্ডের কারণে। অতীতের কর্মকাণ্ড কী জিনিস, এখানে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন যে আপনাকে এই ধরনের সার্ভিস, এই ধরনের সেবা, পণ্যের এই ধরনের গুণগত মান, এত সংখ্যা ডেলিভারি, অমুক স্থানে ডেলিভারি, এই সংক্রান্ত অতীতে আপনি একটা কী করেছেন, নিশ্চয়তা দিয়েছিলেন বা একটা কন্ট্রাক্ট এসেছিলেন। সেই কন্ট্রাক্টের কারণে কী হয়েছে, আপনার এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয়েছে এবং এক পক্ষের দায়বদ্ধতা তৈরি হয়েছে আর অপর পক্ষের সে দায় পাবে আর কি, সে দায় মুক্তিতে, অর্থাৎ সেই সার্ভিসটা পাওয়ার ইন্টাইটেলড সে হয়েছে। সো অতীতের কর্মকাণ্ডের কারণে ইভেন্টস অ্যান্ড হুজ এক্সিস্টেন্স উইল বি কনফার্মড, এবং এই যে আপনার কন্টিনজেন্ট অ্যাসেট তৈরি হয়েছে, সম্ভাব্য একটি সম্পদ আপনার তৈরি হয়েছে, এটা কিন্তু এখনই তৈরি হয় নাই, এটা ভবিষ্যতে, এখন এটার নাম কিন্তু সম্ভাব্য, এখনও এটার বর্তমানের নাম কি সম্ভাব্য, এবং এটা সম্ভাব্য, এই সম্ভাব্যটা পূর্ণমাত্রায় নিশ্চয়তা হতে পারবে কখন, হুজ এক্সিস্টেন্স, যেটা নিশ্চয়তা বা উপস্থিতি, উইল বি কনফার্ম, তখন নিশ্চিত হওয়া যাবে বাই দ্য অকারেন্স আর নন অকারেন্স অফ ওয়ান অর মোর আনসার্টেন ফিউচার ইভেন্টস, ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না, এক বা একাধিক ঘটনা ঘটবে কি ঘটবে না, সে ভবিষ্যতে এক বা একাধিক ঘটনা ঘটার বা না ঘটার উপরে তার ভবিষ্যৎ এক্সিস্টেন্সটা কী করছে, নিশ্চিত করছে। অর্থাৎ সে যদি মামলায় হেরে যায় তাহলে হচ্ছে যে সে তার এই সম্পদটুকু সে পাবে, দিতে হবে লায়াবিলিটিসটা। আর যদি মামলায় সে জিতে যায় কোম্পানিটা, তাহলে সে এতটুকু সম্পদ হিসেবে তার পাবে। অর্থাৎ একটি কোম্পানির বিরুদ্ধে, সার্ভিসদাতা কোম্পানির বিরুদ্ধে একটি সার্ভিস গ্রহীতা কোম্পানি 10 লাখ টাকার ক্ষতিপূরণ মামলা করলো। সো যখন সে 10 লাখ টাকা ক্ষতিপূরণ মামলা করলো, তখন এটা কিন্তু তার জন্য এক ধরনের কন্টিনজেন্ট অ্যাসেট হিসেবে তৈরি হলো। সে এখনও কিন্তু জানে না সে মামলায় জিতবে কিনা। সো যখন ফিউচার অ্যাক্টিভিটিস, অর্থাৎ সে মামলা লড়বে এবং ফাইটিং করবে, ফাইটিং করার পরে একটা পর্যায়ে সে তার নিশ্চিতভাবে তার সম্পদটা তার করতলগত হবে। সো এরকম ভবিষ্যতের কিছু কর্মকাণ্ডের কারণে এক বা একাধিক অকারেন্সের ফলে তার জন্য কী হলো, এক ধরনের নিশ্চয়তা তৈরি হলো। এটাকে আমরা কী বলবো, সো ভবিষ্যতে যখন কোনো কর্মকাণ্ডের কারণে কোনো একটি সম্পদ তার জন্য কী হবে, নিশ্চিত হবে, এই ধরনের নিশ্চয়তা আসে, তখন সেটাকে আমরা কন্টিনজেন্ট অ্যাসেট হিসেবে কন্টিনজেন্ট অ্যাসেট হিসেবে আমরা সেটাকে কী করবো, নিশ্চয়তা দেবো বা সেটাকে আমরা সেটাকেই পরিগণিত হবে। সো হুজ এক্সিস্টেন্স, যেটা বাস্তবায়ন হবে, উইল বি কনফার্মড by the occurrence or non-occurrence of one or more uncertain future events, সে কিন্তু হারতেও পারে বা জিততেও পারে, যদি জিতে তাহলে তার জন্য কী হবে, অ্যাসেট হয়ে যাবে। নট wholly within the control of the entity, মানে কর্মকাণ্ডটা এরকম হবে যেটা তার পরিপূর্ণ এই এন্টিটি, যার জন্য এটা
একটা ফিনান্সিয়াল অ্যাসেট হবে, কন্টিনজেন্ট অ্যাসেট হিসেবে কন্টিনজেন্ট অ্যাসেটটা শেষে ফাইনালি অ্যাসেট হবে বা নাও হতে পারে। কী কারণে? কারণ এটা তার পরিপূর্ণ মাত্রায় তার কন্ট্রোলে সেটা থাকবে না, উইথ দ্য নট হোললি উইদিন দ্য কন্ট্রোল অফ দ্য এন্টিটি। সো আমরা কন্টিনজেন্ট অ্যাসেট বলতে সেই অ্যাসেটটাকে বুঝি সম্ভাব্য অ্যাসেট, যে সম্ভাব্য অ্যাসেটটা অতীতের কোনো কর্মকাণ্ডের কারণে তার উপস্থিতি তৈরি হয়েছিল এবং ভবিষ্যতে কোনো ঘটনা, এক বা একাধিক ঘটনা সংগঠনের মাধ্যমে সেই সম্পদটার নিশ্চয়তা তার পাবে। এই ধরনের যখন একটি সম্পদের নিশ্চয়তা পাওয়া যায় বা সম্ভাবনা তৈরি হয়, তখন তাকে আমরা কন্টিনজেন্ট অ্যাসেট হিসাবে আমরা নামকরণ করব। আশা করি ইন ডিটেলস আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আরও কিছু জিনিস দেখি। এই কন্টিনজেন্ট অ্যাসেট মাস্ট নট বি রিকগনাইজ। অবশ্যই রিকগনাইজেশন আপনি দিবেন না, কারণ হচ্ছে এটা তো কন্টিনজেন্ট অ্যাসেট, আপনি পেতেও পারেন নাও পেতে পারেন। অনলি হোয়েন দ্য realization of the related benefits is virtually certain would be recognized thereafter the take place। অর্থাৎ হচ্ছে যখন আপনি হচ্ছে যে নিশ্চয়তা দেওয়া হয় আপনাকে ভার্চুয়ালি যে আপনি হ্যাঁ এটা পেয়েছেন বেনিফিটটা, তখনই সেটা কন্টিনজেন্ট অ্যাসেট হিসেবে আলোচিত হবে বা নির্ধারিত হবে। এটা আমরা অলরেডি তারও আগে বলেছি। At that point the asset is no longer a contingent asset। যখন আপনি নিশ্চয়তা পেয়ে গেছেন, অর্থাৎ মামলা আপনি জিতে গেছেন, তখন সেটার কন্টিনজেন্ট অ্যাসেট হবে না, তখন সেটা হবে সেটা পরিপূর্ণ মাত্রায় অ্যাসেট হিসেবে বিবেচিত হবে। এখন আমরা আসলে দেখব কন্টিনজেন্ট অ্যাসেট জানি আমরা, কন্টিনজেন্ট লায়াবিলিটি আমরা জেনেছি। এখন একটা সিচুয়েশন তৈরি হলো, সেই সিচুয়েশনটাকে আপনি নোটস দিবেন এবং সেই নোটসটা আপনি কী হিসেবে উল্লেখ করবেন। আপনার জন্য সেটা সম্ভাব্য দায় হতে পারে, সম্ভাব্য সম্পদ হতে পারে, অথবা সেখান থেকে আপনি আসলে নোটস ডিসক্লোজ দিতে পারবেন। আপনারা ডিসক্লোজ দিবেন কি দিবেন না, এখানে কিছু মাপকাঠি দেওয়া হলো, সেই মাপকাঠিগুলো আমাদের কাজে লাগবে। এ কোম্পানি ইজ এঙ্গেজড ইন এ লিগ্যাল ডিসপিউটস, দ্য আউটকাম ইজ নট ইয়েট নোন, এ নাম্বার অফ পসিবিলিটিজ অ্যারাইজ। ধরুন একটা কোম্পানি তার কোনো একটা বিষয়ে একটা লিগ্যাল অ্যাকশনের মুখোমুখি হলো, অথবা কেউ একজন লিগ্যাল অ্যাকশন তার বিরুদ্ধে গেল, অথবা অন্য পক্ষ তার লিগ্যাল অ্যাকশন তার বিরুদ্ধে একটা কোম্পানির বিরুদ্ধে দিল। একজন দাতা আরেকজন হচ্ছে গ্রহীতা। সো এই ক্ষেত্রে সম্ভাব্য কী কী জিনিস তৈরি হতে পারে এবং সেটা আমরা কীভাবে আমরা আমাদের অ্যাকাউন্টিং স্টেটমেন্টে, অর্থাৎ আমরা যখন আলোচনা করবো তখন সেটা কীভাবে আমরা মেনশন করবো, ডিসক্লোজ করবো কীভাবে। সো আমরা এখানে ধরছি একটি কোম্পানির উপরে কী করলো, মামলা করলো। সো মামলা করার পরে কী হলো, ইট এক্সপেক্টস টু হ্যাভ টু পে অ্যাবাউট $1,00,000। $1,00,000 তাকে কী করতে হচ্ছে, আশা করা হচ্ছে যে সে তাকে দিতে হবে। যদি তাকে ধরে নেওয়া হচ্ছে যে তাকে দিতে হবে, যদি এরকম দিতে হয়, তাহলে তখন সে কী করবে, প্রভিশন ইজ রিকগনাইজড। তখন সে ওই যে সম্ভাব্য লায়াবিলিটি, কন্টিনজেন্ট লায়াবিলিটিতে সে $1,00,000 একটা প্রভিশন নিশ্চিত করবে, যে যেহেতু আমি হেরেই যাচ্ছি তাহলে আমাকে $1,00,000 দিতে হবে। কাজেই সম্ভাব্য দায়কে ফেস করার জন্য তাকে সংরক্ষিত নিরাপত্তা সঞ্চিতি হিসাবে, প্রভিশন হচ্ছে নিরাপত্তা সঞ্চিতি হিসাবে সে $1,00,000 রেখে দেবে। এই প্রভিশন ইজ রিকগনাইজ। আপনি প্রভিশনটা রিকগনাইজ করে ফেলবেন। যখন আপনি ধরে নিচ্ছেন যে হেরে যাবেন, তখন আপনি প্রভিশন রিকগনাইজ করে ফেলবেন। এটা হচ্ছে প্রথম ট্রিটমেন্টটা। যখন আপনি মনে করছেন যে আপনি লায়াবিলিটি আপনি নিশ্চিত হয়ে যাচ্ছে, মানে আপনি হেরে যাচ্ছেন, তখন 2 নম্বর পজিশনটা দেখেন, পসিবল ড্যামেজেস আর $1,00,000। সম্ভাব্য ক্ষতি হয়েছে $1,00,000। ধরেন 10 লাখ টাকা একটি মালামাল পাঠিয়েছেন, কোম্পানি কেউ বললো যে $1,00,000 মালামাল এখানে ক্ষতি হয়েছে, হ্যাঁ, বা এই বিপরীতে সে আলাপ আলোচনা করছে যে $1,00,000, বাট ইট ইজ নট এক্সপেক্টেড টু হ্যাভ টু পে দেম। কিন্তু আপনি আশা করছেন যেহেতু 10 লাখ টাকা মালা পাঠাইছে, $1,00,000 মালামাল নষ্ট হয়েছে, সম্ভাবনা আছে যে সেটা দাবি নাও করতে পারে। তাহলে আপনি কী করবেন এই ক্ষেত্রে, এই কন্টিনজেন্ট লায়াবিলিটি ইজ ডিসক্লোজড। আপনি ওটা উল্লেখ করবেন যে এটা একটা দায় রয়েছে আমার, যে $1,00,000 কী আছে, দায় রয়েছে, যে সম্ভাব্য সে হয়তো বা ডিমান্ড করতে পারে। এই জন্য আপনি এটা উল্লেখ করবেন, এই কন্টিনজেন্ট লায়াবিলিটি সম্ভাব্য দায় ইজ ডিসক্লোজ, যেহেতু $1,00,000 আপনার মালামাল ড্যামেজ হয়েছে ডেলিভারি দেওয়ার সময়। নাম্বার 3, দ্য কোম্পানি এক্সপেক্টস টু হ্যাভ টু পে ড্যামেজেস বাট ইট ইজ আনএবল টু এস্টিমেট দ্য অ্যামাউন্ট। ধরেন কিছু মালামাল পাঠিয়েছেন, আর মালামালদের কিছু মালামাল আপনার নষ্ট হয়েছে, কিন্তু আপনি আসলে জানছেন না যে কী পরিমাণ মালামাল নষ্ট হয়েছে, কত টাকার। তো এই ক্ষেত্রে আপনি কী করবেন বলেন তো, যেহেতু কোনো নিশ্চয়তা নেই, এই কন্টিনজেন্ট লায়াবিলিটি ইজ ডিসক্লোজ। আপনি যেহেতু ক্ষতি হয়েছে তাকে ক্ষতিপূরণ দিতে হবে, যদি সে ডিমান্ড করে, যদি নিশ্চিত হয়, হ্যাঁ, যদি আপনি হেরে যান, তখন কিন্তু আপনাকে ওই যে প্রভিশন করে তারপর আপনাকে হয়তো বা নিশ্চিতভাবে লায়াবিলিটি তৈরি করতে হবে। কিন্তু যেহেতু এখন পর্যন্ত নিশ্চিত না, পরিমাণটা নিশ্চিত না, আপনি এখানে একটা ডিসক্লোজার দিবেন, নোট দিবেন যে এই কন্টিনজেন্ট লায়াবিলিটি ইজ ডিসক্লোজ, যে কিছু মালামাল এখানে আমরা সেন্ডিংয়ের সময় নষ্ট হয়েছে। অ্যাকাউন্টিং স্টেটমেন্টের মধ্যে, ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আমরা
চতুর্থ একটি পজিশন দেখি, দ্য কোম্পানি এক্সপেক্টস টু রিসিভ ড্যামেজেস। অপরপক্ষে যে কোম্পানি মামলা করেছিল অথবা দাবি করেছিল যে আমার 1 লাখ টাকার মালামাল নষ্ট, আমি পাইনি, এবং সে আশা করছে যে 1 লাখ টাকা সে পাবে। ওখানে যেমন সে আশা করছিল 1 লাখ টাকা তাকে ফাইন দিতে হবে, তাহলে সে প্রভিশন রিকগনাইজ করছে। এখানে সে কী করছে, 1 লাখ টাকা সে পাবে, তাহলে এরকম একটা নিশ্চয়তা পেয়েছে। যদি এরকম একটা নিশ্চয়তা পায়, এখনও কিন্তু পায়নি, যদি এরকম একটা সম্ভাব্য স্ট্রং আকারে নিশ্চয়তা পায়, ধরুন মানে 80% বা 90% ধরে নেওয়া হচ্ছে যে সে টাকাটা পাবে, তাহলে অ্যান অ্যাসেট ইজ রিকগনাইজড। হ্যাঁ, যদি সে পেয়ে যায় তাহলে আপনি এটাকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ দিতে পারেন। হ্যাঁ, আমরা ফিফথ একটা পজিশন দেখি, দ্য কোম্পানি এক্সপেক্টস টু প্রবাবলি রিসিভ ড্যামেজেস অফ 1 লাখ টাকা। সে যদি মনে করে যে না 1 লাখ টাকা আমি পেতে পারি, যদি এখানে হচ্ছে পেয়ে গেছে, হ্যাঁ 90% ক্ষেত্রে পেয়ে গেছে, তাই অ্যাসেট হিসেবে আপনি রিকগনাইজ দিয়ে দিচ্ছেন, যেটা কন্টিনজেন্ট অ্যাসেটকে আপনি অ্যাসেট হিসেবে রিকগনাইজ দিন। কিন্তু যদি এরকম হয় যে সে সম্ভাবনা আছে যে সে পাবে, এখনও কিন্তু পায়নি, তাহলে আপনি কী করবেন, এ কন্টিনজেন্ট অ্যাসেট ইজ রিকগনাইজ। যদি লায়াবিলিটি হয় কন্টিনজেন্ট লায়াবিলিটি ইজ রিকগনাইজ, যদি অ্যাসেট হয় কন্টিনজেন্ট এ কন্টিনজেন্ট অ্যাসেট ইজ ডিসক্লোজ, আপনি ডিসক্লোজারে দিবেন। হ্যাঁ, নট রিকগনাইজ, এখানে আপনি ডিসক্লোজার দিবেন। 5 নম্বর। 6 নম্বর আমরা যেই পজিশনটা একটু দেখি, যদি দ্য কোম্পানি থিংস, কোম্পানি ভাবছে যে ইট মে রিসিভ ড্যামেজেস, সে যে ড্যামেজগুলো করেছে তাকে ডেলিভারি দেওয়ার সময় দাতা বা ডেলিভারি কোম্পানি, বাট ইট ইজ নট প্রবাবল, সে আশা করছে ড্যামেজ পাবে কিন্তু সম্ভাবনা খুব কম, তাহলে নো ডিসক্লোজার। সেক্ষেত্রে সে আশা করছিল যে সে পাবে, কিন্তু আসলে এটা সম্ভাবনা খুবই কম, তাহলে সে ডিসক্লোজারও দেওয়ার সম্ভাবনা প্রয়োজন নেই। যদি সে মনে করে যে এটা পাওয়ার সম্ভাবনা একেবারে কম, তাহলে সে ডিসক্লোজার। সো আপনি যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন, আমরা বলছি ফিনান্সিয়াল স্টেটমেন্টটা সাধারণত যে সমস্ত স্টেক হোল্ডার আছে তারা সাধারণত কোম্পানিতে বিনিয়োগ করবে কি করবে না, শেয়ারের প্রাইস কী হবে কী হবে না, তারা কোম্পানির স্বাস্থ্যগত অবস্থা, তারা এগুলো সাধারণত আলোচনা করেন এবং তুলে ধরেন। সো বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন স্টেটমেন্ট নেওয়ার ক্ষেত্রে, বিভিন্ন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তারা কোম্পানির ইন ডিটেলস জেনে থাকেন। সো কোম্পানির সম্ভাব্য দায় কোনগুলো, সম্ভাব্য সম্পদ কোনগুলো, এবং সেগুলো আসলে পাবে কি পাবে না, সেগুলিকে আপনি ডিসক্লোজার দিবেন নাকি সেগুলো রিকগনিশন দিবেন, এই বিষয়গুলো কোন কোন ক্ষেত্রে আপনি রিকগনিশন দিবেন, কোন কোন ক্ষেত্রে আপনি সেগুলো শুধু ডিসক্লোজারের মধ্যে রাখবেন, কোন কোন ক্ষেত্রে সেটা লায়াবিলিটি, কোন কোন ক্ষেত্রে সেটা অ্যাসেট, আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করলাম। আসলে যারা ভালো একটা কোম্পানির ফিনান্স অ্যাকাউন্টস, যারা হচ্ছে যে কোম্পানি ভালো অ্যাকাউন্টস মেনটেন করেন, তাদের এই বিষয়গুলো জানা দরকার, তাহলে অ্যাকাউন্টসে তারা একটা সুন্দর অ্যাকাউন্টস, একটা স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে দিতে পারেন, যার মাধ্যমে কোম্পানির পূর্ণাঙ্গ চিত্র উঠে আসবে। হ্যাঁ, আশা করি আমরা এখানে কন্টিনজেন্ট লায়াবিলিটি, কন্টিনজেন্ট অ্যাসেট এবং কখন ডিসক্লোজার দিতে হয় এবং কোন কোন ক্ষেত্রে কীভাবে সেগুলো মেনটেন করতে হয়, এই বিষয়গুলো ডিটেলস বললাম। আশা করি যারা এই বিষয়ে পড়াশোনা করছেন তাদের জন্য অনেক উপকার আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।